আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষষ্ঠ অধ্যায়ের কিছু সৃজনশীল নিয়ে কথা বলছি। দেখো 23 নম্বর সৃজনশীল। পুরো উদ্দীপকটা একটা চিত্র আঁকা আছে। এরকম চিত্র যদি আঁকা থাকে তাহলে আমাদের আগে চিত্রের ভাবার্থটা বুঝতে হবে, যে এই যে আমার এখানে চিত্র 1 এবং চিত্র 2 দুইটা তথ্য আছে এবং চিত্রের নিচেও আরো দুইটা তথ্য লেখা আছে। 1 নম্বরে লেখা আছে পানির আপেক্ষিক তাপ 4200, এটা নিচে লেখা আছে, এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 334 কিলো জুল। আমরা জানি 336000 হচ্ছে জুল পার কেজি, আর এখানে লেখা আছে কিলো জুল, তার মানে তার 1000 ভাগের একবার 334 এত কিলো জুল পার কেজি। এটা পার দিয়ে আছে বা ইনভার্স দিলেও হবে। আর চিত্রে আমরা প্রথম চিত্র 1 এ দেখতে পাচ্ছি যে আদি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে 50 ডিগ্রি সেলসিয়াস হয়। তো যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দৈর্ঘ্য ছিল 25 সেন্টিমিটার, এই যে আদি দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। আর যখন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস তখন ওই 25 সেন্টিমিটার হয়ে গেছে 25.007 সেন্টিমিটার। তার মানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে এবং শেষ দৈর্ঘ্য দেওয়া আছে, আদি তাপমাত্রা দেওয়া আছে এবং শেষ তাপমাত্রা দেওয়া আছে। তো এখানে অবশ্য তাপমাত্রা বৃদ্ধি পাইছে, আর তাপমাত্রা বৃদ্ধি পাইলেও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বরফের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেটা 70 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এটা হচ্ছে চিত্র 2। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 দুইটা আলাদাভাবে দুইটা চিত্রের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি আমাদের প্রশ্নে যেটা আছে, দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করা, তার মানে আলফার মান বের করতে হবে। তো স্বাভাবিকভাবে এটা চিত্র 1 থেকে আমরা জানি যে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা চিত্র 1 থেকে। এখানে হয়তোবা চিত্র 1 লেখা নাই, কিন্তু এটা তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এটা যেহেতু প্রথম প্রশ্ন, তো এখানে হয়তোবা শুরুতে একটু ইন্ডিকেট করে দেয়া যেতে পারে যে চিত্র 1 থেকে। আচ্ছা, যেহেতু মূল প্রশ্নে নাই, না দিলাম আমরা। দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো, এটা চিত্র 1 থেকে, যেহেতু চিত্র 1 এর বিষয়। তাহলে চিত্র 1 এ যে আদি দৈর্ঘ্য দেওয়া আছে L1 এর মান 25 সেন্টিমিটার, এই যে L2 দেওয়া আছে, তাহলে L1 আছে L2 আছে, দুইটা আছে, আর T1 আছে T2 আছে। এ থেকে তো অবশ্যই আলফার মান বের করা যাবে। প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন, চিত্র 2 এর আলোকে তাপমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ। আর এই যে তাপমাত্রা -5 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হইল, এই তাপমাত্রাটা বৃদ্ধির জন্য এটার জন্য একটা লেখচিত্র আঁকতে বলছে। তো লেখচিত্রটা যেরকম আছে সেটা হলো, আমরা তো স্বাভাবিকভাবে জানি যে একটা লেখচিত্রের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে এরকম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, কিন্তু এখানে আবার আইডেন্টিফাই করা আছে যে আসলে কোন দিকে কোনটা বসাইতে হবে। তো প্রথমে যেটা বলা আছে তাপমাত্রা, তার মানে তাপমাত্রা বসাইতে হবে উপরের দিকে। অর্থাৎ লেখচিত্রের প্রথম যেটা বলবে সবসময়, এটা আমরা একটু বোঝার বিষয় আছে যে প্রথমে যেটা বলবে অর্থাৎ যেটা বনাম, তাহলে যেহেতু বলছে তাপমাত্রা, তো আমরা উপরে লাগবে তাপমাত্রা বনাম সময়। হ্যাঁ, সময়, তার মানে সময় হচ্ছে এক্স অক্ষ বরাবর। আর স্বাভাবিকভাবে আমরা যেটা জানি আগে থেকে যে এক্স অক্ষ তো সময়ের জন্যই। তারপরে তাপমাত্রা বনাম সময়। এখন তাপমাত্রার মানটা একটু এইদিকে আমাদের লাগবে, নিচের দিকে মাইনাসের দিকে যেতে হবে। সেজন্য মানটা এরকম ধরতে পারি যে এই যে মাঝে যে মানটা সেটা হচ্ছে 0, আমরা দেখতে পাচ্ছি। এরপর 0 থেকে এখানে হয়তো এটা আমরা লিখবো 20, তারপরে এখানে লিখবো আমরা এটা 40, তারপরে এখানে লিখবো হচ্ছে 60, তারপরে এখানে লিখবো হচ্ছে 80, এরপরে এখানে লিখবো হচ্ছে 100। তো এই যে তাপমাত্রাগুলো ধীরে ধীরে বাড়তেছে, আর নিচের দিকে যদি আমরা দিই তাহলে এখানে হয়তো -10 বলা যায়। এরকম। তো এর আগে আমার আরেকটা পয়েন্ট লাগবে, সেটা হচ্ছে -5, এটা আমার দেখানো লাগবে। -5, এদিকে সময়ের যে ব্যাপারটা, সময়টা এই, আচ্ছা সময়টা অবশ্য দেখানো নাই, শুধু তাপমাত্রা পরিবর্তনই, কতটুকু সময় লাগছে, তো সময়টা আমি শুধু লিখেই রাখতে পারবো। আর সময়টা নিয়ে যেহেতু এখানে কিছু ইন্ডিকেট করা নাই, সো লেখচিত্র রাখতে গেলে সময়ের ব্যাপারটা ক্লিয়ার করা যাবে না। তো আমার লেখচিত্র শুরু হবে -5 থেকে। এই যে -5 এর যে পয়েন্ট, এখান থেকে তাপমাত্রা বাড়বে এই যে 0 তাপমাত্রায় আসলে একটা নির্দিষ্ট সময়। এরপরে আমার গ্রাফটা বেশ কিছুক্ষণ সময় 0 তাপমাত্রায় থাকবে, তার মানে বরফ গলতে। এরপর 0 থেকে আমার গ্রাফটা চলে যাবে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে যদি 80 আছে তার মানে 60, আর এই যে বরাবর আমরা যেহেতু 60 আর 80 এর মাঝামাঝি, তার মানে এরকম একটা গ্রাফ হবে। তো একদম শেষে হয়তো আমরা যদি প্রত্যেকটা এখানে দেই তাহলে এভাবে আইডেন্টিফাই করতে পারি গ্রাফের জন্য। প্রথমে যে পয়েন্টটা সেটাকে আমরা দিলাম এ বিন্দু, তারপরে এখানে যে পয়েন্ট সেটাকে আমরা দিলাম বি বিন্দু, তো এখানে যে পয়েন্ট সেটাকে আমরা দিলাম সি বিন্দু, এবং এখানে যে পয়েন্ট আমরা দিলাম সেটা হচ্ছে ডি বিন্দু। তার মানে হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, এটাই হচ্ছে মূল বিষয়। এ বি সি ডি, এ হচ্ছে গ্রাফ। কারণ আমার যেহেতু বলছে -5 থেকে শুরু হবে, তাই আমার গ্রাফটা যে -5 থেকে শুরু হবে। তো -5 থেকে তো
জিরো তাপমাত্রা হওয়া পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন, তারপর জিরোতে গেলে তো বরফটা গলবে বি থেকে সি পর্যন্ত, তারপর 70 গেছে, যেহেতু একসাথে যায় না সুতরাং আর বাষ্প হওয়ার ব্যাপারটা নাই। এই হচ্ছে এটার বেসিকটা। তারপরের প্রশ্ন সিলেট বোর্ড 2020 সালে যেটা আসছে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ দুটি তরল পদার্থ, একটা এ আর একটা বি। এর ঘনত্ব 1000, তো ঘনত্ব দেখে চিনে ফেলছি যে এটা হচ্ছে পানি। আর বি এর ঘনত্ব হচ্ছে 13600, এটা দেখে বুঝে গেছি যে এটা পারদ, কারণ পারদের ঘনত্ব এটা। আর স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 1.01 × 10⁵ প্যাসকেল। এটা স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলীয় চাপ, এটা সবসময় এটাই হয়, যে 101.325 প্যাসকেল যেটাকে বলা হয়। আর অভিকর্ষ ত্বরণ জি এর একটা মান আছে, সেটা হচ্ছে 9.8। এই মানগুলো আমাদের এখানে তথ্য আকারে দেওয়া আছে। আর দৃশ্যকল্প 2 এ আছে 0°C তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার আর ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন গ হচ্ছে দণ্ডটি তাপমাত্রা 50°C উন্নীত করা হলে এর পরিবর্তিত দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কতটুকু পরিবর্তিত হয়ে নতুন যেটা হবে দৃশ্যকল্প 2 এর আলোকে নির্ণয় করো। পরিবর্তিত দৈর্ঘ্য তার মানে L2, অর্থাৎ শেষ দৈর্ঘ্য কত, তাহলে L2 বের করতে হবে। তো L2 এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা জানি L1 এর মান দরকার, তো L1 এর মান হচ্ছে 2 মিটার। তারপরে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, আদি তাপমাত্রা 0, শেষ তাপমাত্রা 50, তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 50। আর এখানে যে ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে, এই ক্ষেত্র প্রসারণ সহগ থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করে নিব, বিটা থেকে আলফা। তাহলে গ নাম্বারটা একদম সহজ হয়ে গেল। আর ঘ নাম্বার, দৃশ্যকল্প 1 এ এ এবং বি এর মধ্যে কোন তরলটির দ্বারা বায়ুচাপ পরিমাপক যন্ত্র গঠন করা সুবিধাজনক? এই যে দুইটা, এ তরল দিয়ে না বি তরল দিয়ে। আমরা এখানে একটা কাজ করব, তরল এ এবং তরল বি এর জন্য আর যদি আমরা এটা দিয়ে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র গঠন করি, তাহলে সে গঠনটা দেখবো যে কোনটা দিয়ে তৈরি করলে দৈর্ঘ্যে বড় হবে তোমার যন্ত্রটা, আর কোনটা দিয়ে ছোট হবে সেটা আমরা একটু দেখবো। তো আমরা যদি সর্বপ্রথম এ তরলের কথাটা চিন্তা করি, এ তরলের ক্ষেত্রে আমরা একটু উচ্চতা বের করতে পারবো। কিভাবে এ তরলের ক্ষেত্রে উচ্চতা বের করবো? কারণ এই যে চাপের মান তো দেওয়াই আছে, যে ফর্মুলাটা দিয়ে আমি করবো সেটা হচ্ছে এরকম, যে পি সমান এইচ, তো রো যেহেতু দেওয়া যাচ্ছে না তাই আমি এখানে পি দিয়ে আবার দিলাম রো, আচ্ছা জি, এইচ রো জি, এই যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এই ফর্মুলার ক্ষেত্রে চাপের জায়গায় বসাবো 1.01 × 10⁵ প্যাসকেল, আর রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। তারপর আমরা এইচ এর মানটা বের করবো পানির ক্ষেত্রে, এবং সেই এইচ এর মানটা হবে 10.3 মিটার। এরপর আমরা এ তরলের পরে বি তরলের কাছে চলে যাব, সেম একই হিসাব করব, পি সমান এইচ রো জি, আবারও চাপের মান আমরা 1.01 × 10⁵ প্যাসকেল এতই বসাবো। রো এটা, রো হচ্ছে 1000, জি 9.8, এইচ এর মান বের করব 0.76। এখন এখান থেকে যেটা ক্লিয়ার হয়ে গেল সেটা হলো যে আমরা যদি তরল দ্বারা ওই বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটা গঠন করি, তরলের সাহায্যে যদি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটা গঠন করি, তাহলে আমাদের উচ্চতা দরকার হয় 10.3 মিটার। কিন্তু আমরা যদি এটা পারদ দিয়ে তৈরি করি তাহলে ওর জন্য মাত্র 0.76, 1 মিটারের চাইতেও কম। তাহলে অবশ্যই আমরা একটা যন্ত্রকে সাইজে ছোট, সেটাই আমাদের জন্য সুবিধাজনক, ব্যবহার সুবিধাজনক, সুতরাং আমরা যন্ত্রটা ছোট করে বানাবো। তার মানে আমরা অবশ্যই দ্বিতীয় তরল অর্থাৎ পারদটা ব্যবহার করব। এটাই ছিল এই প্রশ্নের আসলে মূল বেসিক। তো পরবর্তী বরিশাল বোর্ড 2020 একটা প্রশ্ন আসছে, এরকম একটা প্রশ্ন পেছনে আসছিল একটা বোর্ডে, সেই হিসাবে আমি বলবো ওই প্রশ্নটার এই প্রশ্ন সম্পূর্ণ হয়েছে। শুধু ওখানে 60 সেন্টিমিটার ছিল আদি দৈর্ঘ্য, আর এখানে আছে 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, একজন পরীক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখলো 80°C তাপমাত্রায় ঘনত্ব এত, লোহার ঘনত্ব। উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করা, অর্থাৎ দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়। তো পূর্বে যে সৃজনশীলটার সাথে আমি এটা ম্যাচিং আছে বলছি, গত ক্লাসে যেটা ছিল সেখানে বোধহয় শেয়ার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল গতে, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে L2 মাইনাস L1 সমান কি আমরা জানি? L2 মাইনাস L1 সমান L1 ইন্টু আলফা ইন্টু T2 মাইনাস T1। তাহলে L1 এর মান 50 সেন্টিমিটার, আলফা হচ্ছে যে 12 × 10⁻6 ইন্টু T1 মাইনাস T2 হচ্ছে 80°C। আর শিক্ষার্থীর পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই শেষের অংশটুকু একদম হুবহু, মানে এটা একেবারে সেম মান সহ। আমি যদি বলি যে কোনো জায়গায় আসলে তেমন কোনো প্রবলেম নেই, সব জায়গাটাই। তো এই যে আমাদের সলিউশনের জন্য এটাকে আমরা একটু, যেহেতু চাপটাকে P1 ধরছিলাম, তো এটা আমরা একটু মানে রো ওয়ান বানিয়ে দিলাম এরকম। তো আমি পূর্বের ওই সৃজনশীল এটা যেভাবে আলোচনা করছিলাম, বাকি অংশটা সম্পূর্ণভাবে একদম সেম। ওই সৃজনশীলটা বুঝতে পারলে এটা সবারই বুঝতে পারার কথা। তো ঠিক আছে, আলোচনা এতটুকু।